সেই অসম্পূর্ণ জ্যোতির্লিঙ্গ সফরের বাকিটা সম্পূর্ণ করতে আজ থেকে আগামী প্রায় 1-1.5 মাস হয়তো কাটবে দক্ষিণ ভারতের নানান গলি শহর গ্রাম ঘুরে। আর এই ভবঘুরে জীবনে আমাদের প্রথম স্টপেজ হবে হায়দ্রাবাদ। এক মনোরম শীতের সকালে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছলাম হাওড়া সিকান্দ্রাবাদ এক্সপ্রেস ধরব বলে। এত লম্বা একটা ট্রিপ, তাই উত্তেজনাও ছিল বেশ। তবে ট্রেনের কাছাকাছি পৌঁছতেই যতটা এক্সাইটেড ছিলাম ঠিক ততটাই ডিমোটিভেটেড হয়ে গেলাম। অপরাধ আমরা স্লিপারে টিকিট কেটেছি। আগামী 30 ঘন্টা আমরা উপভোগ করতে চলেছি এই সোনার ভারতবর্ষে নিম্ন মধ্যবিত্তের সার্বিক অবস্থা। দেখলাম কিভাবে ফাইনের টাকা কেটে স্বয়ং টিটিরাই এই সাধারণ মানুষগুলোকে বালির বস্তার মতো লোড করছে স্লিপার ক্লাসে। একজন গরিব মানুষকে প্রতিনিয়ত হেনস্থা হতে হচ্ছে এইভাবে এই দেশে। টিকিট থাকা সত্ত্বেও বসে বসে রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের এই প্রথম। তবে সব খারাপের মধ্যে এটুকুই ভালো যে সেদিন সঠিক সময়ে ট্রেন আমাদের পৌঁছে দিয়েছিল গন্তব্যে। কি ডেঞ্জারাস একটা জার্নি করে আমরা আসলাম। ভয়ঙ্কর একটা জার্নি করলাম। মানে স্লিপার ক্লাসের এই সাউথ ইন্ডিয়ার দিকের গাড়ির যে কি অবস্থা সেটা আমরা প্রত্যক্ষভাবে ব্যাপারটাকে এক্সপিরিয়েন্স করলাম। যাই হোক, আমরা সিকান্দ্রাবাদে নামলাম। এখন দেখি কি অটো ফটো কিছু পাওয়া যায় নাকি। ভিড়, নোংরার মধ্যে মাইক ফাইক বার করতে পারছি না, জানি না আওয়াজ পাওয়া যাবে কিনা। তবে আমরা সিকান্দ্রাবাদ স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি। এখন আমাদের উদ্দেশ্য ভারত সেবাশ্রম সঙ্গে যাওয়া। এখানেও ভারত সেবাশ্রম সঙ্গে আছে, কিন্তু আমরা শুনেছি এখানে থাকতে দেয় না আর কি ভারত সেবাশ্রম সঙ্গে, ট্যুরিস্টদের। এখানে যারা ডাক্তার দেখাতে আসে তাদের শুধুমাত্র থাকতে দেয়। দেখি আমরা গিয়ে দেখবো, তাও যদি পাওয়া যায় খুব সুবিধা হবে। সেই মতো উবারে ভারত সেবাশ্রম সংঘের অ্যাড্রেস সেট করে বেরিয়ে পড়লাম আমরা আশ্রমেরই উদ্দেশ্যে। যাই হোক, ভারত সেবাশ্রম সংঘ সম্পর্কে তথ্যটা ঠিকই ছিল। অগত্যা আমাদের হোটেলই বুক করতে হলো। 470 টাকা পার ডে এই আমাদের হোটেল। হোটেলে বসে বেশি সময় নষ্ট না করে আমরা বেরিয়ে পড়লাম নিজামদের এই শহরটিকে আমাদের মতো করে এক্সপ্লোর করতে। হায়দ্রাবাদ সাইট সিইংয়ে আমাদের প্রথম গন্তব্য চারমিনার। আমরা আছি ওসমানিয়া মেডিকেল কলেজের সামনে। সেখান থেকে চারমিনার পৌঁছতে লেগেছিল অটোতে প্রায় 20 মিনিট মতো। পৌঁছে গেছি আমরা সেই বিশ্ববিখ্যাত স্থাপত্যের সামনে। কুতুব শাহ সাম্রাজ্যের মোহাম্মদ কুলি কুতুব শাহ 1591 খ্রিস্টাব্দে এই স্থাপত্যটির নির্মাণ করেন, সেই সময়কার প্রায় 9 লক্ষ টাকার বিনিময়ে। তো এই মুহূর্তে শীতের দুপুর, যদিও হায়দ্রাবাদে কিন্তু শীত পড়েনি একদমই। আমরা মালদা থেকে একদম কনকনে শীতের মধ্যে বেরিয়েছিলাম। এখন একদম ভরা শীতের দুপুরে আমরা রোদে গজগজ করছে শরীর, ঘাম হচ্ছে, সেরকম একটা অবস্থায় আমরা পৌঁছে গেছি হায়দ্রাবাদের চারমিনারের সামনে। সারা ভারতের যেটা একটা ল্যান্ডমার্ক বলা যেতে পারে চারমিনার, সেই চারমিনারের সামনে থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি সাউথ ইন্ডিয়া সফরের। এই সাউথ ইন্ডিয়া সফরে আমরা তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, সেখান থেকে আমরা চলে যাব একদম কেরালা। বিশাল বড় একটা ট্রিপ হতে চলেছে। তো সেই ট্রিপটাই তোমরা এনজয় করতে থাকো। আর আমরাও চেষ্টা করছি যতটা সম্ভব ভারতবর্ষের একটা ছবি তোমাদের সামনে তুলে ধরার। চারমিনার যে শুধুই একটি ঐতিহাসিক স্মৃতিসৌধ তা কিন্তু নয়। এর চারপাশে গড়ে ওঠা বাজার থেকে হায়দ্রাবাদি কালচারের একটা স্বাদ পাওয়া যায়। তাই হায়দ্রাবাদ ঘুরতে এসে সোভেনিয়ার কালেক্ট বা টুকটাক শপিং সবকিছুর জন্যই পারফেক্ট ডেস্টিনেশন হয়ে রয়েছে এই চারমিনার। আমরা চারমিনারে ছিলাম এতক্ষণ। চারমিনার দিয়ে সোজা হাঁটতে হাঁটতে
মক্কা মসজিদ পড়বে। এই যে মক্কা মসজিদ পাশে দেখা যাচ্ছে একদম, সেই মক্কা মসজিদকে ছেড়েই একদম মক্কা মসজিদের পাশে একটা ডান দিকে গলি আছে, সেই গলি দিয়ে ঢুকে গেলেই সেই ফুটেই আছে আর কি, মক্কা মসজিদের ফুটেই আছে গলিটা, সেই গলি দিয়ে ঢুকে আমরা যাচ্ছি এখন চৌমহল্লা প্যালেসের দিকে। চৌমহল্লা প্যালেস থেকে নিজাম প্যালেস? হ্যাঁ, ওটাই নিজাম প্যালেস। 4 মিনিট থেকে প্রায় 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায় এই চৌমহল্লা প্যালেসের সামনে। 1770 খ্রিস্টাব্দে আসফ জাহি সাম্রাজ্যের নিজাম আলী খাঁ আসফ জা 52 একর জমির ওপর 4টি প্যালেস তৈরি করেন। সেই কারণেই এটি চৌমহল্লা প্যালেস নামে পরিচিত। সেই সময় এটিই ছিল নিজামদের প্রধান বাসস্থান। তবে বর্তমানে 12 একর জমি মাত্র অবশিষ্ট রয়েছে। এই প্যালেসের 3 ভাগ পরিণত করা হয়েছে সংগ্রহশালায়, যেখানে রয়েছে নিজামদের ব্যবহৃত নানান জিনিস। আর অবশিষ্ট অংশ বর্তমান নিজামদের তত্ত্বাবধানে থাকায় সেখানে সাধারণ মানুষের যাতায়াত নিষিদ্ধ। চৌমহল্লা প্যালেস দেখা শেষে প্যালেস থেকে বেরিয়ে এসেই একেবারে উল্টো দিকের বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি আমরা। এখান থেকে বাসে উঠে আমরা যাব আমাদের পরবর্তী গন্তব্য হুসেন সাগরে। এখান থেকে হুসেন সাগরের ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার মতো। আর এই 8 কিলোমিটার জার্নি করতে আমাদের মাথাপিছু ভাড়া দিতে হয়েছিল 30 টাকা। অন্য শহরের তুলনায় হায়দ্রাবাদের লোকাল ট্রান্সপোর্ট বেশ এক্সপেন্সিভ, তা আমরা বুঝলাম। যাই হোক, চলো বাসের এই ছোট্ট জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তাহলে আমরা এবার চলে এলাম ট্যাঙ্কবাদ হুসেন সাগরে। কোথা থেকে? চৌমহল্লা প্যালেসের সামনে থেকে 8A নাম্বার বাস ধরলাম, দিয়ে এলাম আমরা ট্যাঙ্কবাদ হুসেন সাগর। হুসেন সাগরটা এবার তোমাদের দেখাবো। হুসেন সাগর লেকটিতে যেতে হয় লুম্বিনী পার্কের মধ্যে দিয়ে। সেই লুম্বিনী পার্কের মেন এন্ট্রেন্সের সামনেই দেখলাম 2টি বিল্ডিং। প্রথমটি গোল আকৃতির এই স্ট্রাকচার, যা নির্মাণ করা হয়েছে তেলেঙ্গানার শহীদদের উদ্দেশ্যে। দিনের বেলায় স্ট্রাকচারটা ঠিক অতটা বোধগম্য হচ্ছিল না, তবে রাত হতেই বুঝলাম এটি আসলে শহীদদের উৎসর্গীকৃত এক প্রদীপের ভাস্কর্য। আর এটির ঠিক অপোজিটেই তৈরি হয়েছে দেখলাম তেলেঙ্গানা সেক্রেটারিয়েট বিল্ডিং। এসব দেখে 40 টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা ঢুকলাম লুম্বিনী পার্কের ভেতর। পার্কে ঢুকেই আমরা বোটের লাইনে দাঁড়ালাম হুসেন সাগরের মাঝে অবস্থিত সেই বুদ্ধা স্ট্যাচুটিকে দেখতে যাব বলে। হাঁপিয়ে গেছে আজকে সারাদিন ঘুরে। কোথায় যাচ্ছি? বোটে উঠতে যাচ্ছি। যে বোটে উঠতে আমাদের দিতে হয়েছিল মাথাপিছু 50 টাকা। এমন ইটকাট পাথরের শহরের মাঝেও পরন্ত বিকেলে প্রকৃতির যে এমন রূপ খুঁজে পাবো তা কিন্তু সত্যিই আমরা বুঝতে পারিনি। যাই হোক, মোটামুটি 10-15 মিনিটেই আমরা পৌঁছে গেলাম সেই বৌদ্ধ মূর্তির পাদদেশে। তৎকালীন মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে 40 জন ভাস্কর্য শিল্পী গণপতি শতপথীর নির্দেশে 1985 সাল থেকে 1992 সাল পর্যন্ত তৈরি করে ভারতের এই উচ্চতম মনোলিথিক বুদ্ধা স্ট্যাচু, যার উচ্চতা 58 ফিট এবং ওজন প্রায় 350 টন। 192টি চাকার মাধ্যমে 60 কিলোমিটার দূর থেকে এটাকে নিয়ে আসা হয়েছিল, তারপরে এখানে স্থাপন করা হয়েছিল 1992 সালের 1 ডিসেম্বর। হায়দ্রাবাদের এই ল্যান্ডমার্কের পাদদেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আবার ফেরার বোট ধরবার উদ্দেশ্যে। সারা দিন ধরে সারা হায়দ্রাবাদ চষে বেড়ানোর পর আমাদের এই শহরের প্রথম দিনটা শেষ হলো এমনই এক রাশ স্নিগ্ধতা দিয়ে।
দ্বিতীয় দিন সকালে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট সেরে আমরা চলে এলাম পেদাম্মার কাছে। হায়দ্রাবাদের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে একটা, মানে মেন মন্দির বলা যায় এটাই। বিড়লা মন্দিরও পরে প্রতিষ্ঠিত একটা মন্দির, কিন্তু প্রাচীন মন্দির বলতে এই পেদাম্মা মায়ের মন্দির। আমরা এখানে এলাম মেট্রোতে করে। তোমাদের যেখানে থাকবে তোমরা সেখান থেকে যদি মেট্রোর অ্যাক্সেস থাকে তাহলে অনায়াসে পেদাম্মাগুড়ি যে স্টেশন, সেই স্টেশনে নেমে যেতে পারো। সেখান থেকে হেঁটে 10 মিনিট লাগে। রাস্তাঘাট দেখে হয়তো বুঝতেই পারছো জায়গাটি বেশ ডেভেলপড এবং অভিজাত। আর এই অভিজাত কোলাহল ছাড়িয়ে আমরা এগিয়ে গেলাম গাছপালায় ঘেরা শান্ত নিরিবিলি এক পরিবেশের দিকে। আমাদের জ্যোতির্লিঙ্গ শহরে এই প্রথম আমরা প্রত্যক্ষ করলাম দক্ষিণ ভারতীয় ধাঁচে একটি মন্দির। মা দুর্গাকে উৎসর্গ করা এই মন্দির। এর প্রাচীনত্ব নিয়ে যথেষ্ট দ্বন্দ্ব আছে, তবে লোককথা অনুযায়ী এই সেই জায়গা যেখানে মা দুর্গা সেই মাইসোরুর চামুন্ডি হিলসে মহিষাসুর বধের পর নিজের পিপাসা নিবারণ করেন। দর্শনের পর মন্দিরটা ঘুরে দেখতে দেখতে হঠাৎ এখানে এসে পৌঁছলাম। ভাষা সংস্কৃতির বাধা ছাড়িয়ে আলটিমেটলি যা বুঝলাম, এখানকার মানুষ মনে করে এই মন্দিরে এইভাবে কয়েন দাঁড় করিয়ে দিলে মনস্কামনা পূর্ণ হয়। তাই আমরা মা পেদাম্মার দর্শন করলাম আর কি। মানে 11টা যে গ্রাম দেবী আছে এদের, তাদের মধ্যে একজন এবং মেন বলা যায় মেন দেবী এই পেদাম্মা মা। তাহলে এই ছিল মোটামুটি আমাদের হালকা করে হায়দ্রাবাদ ভ্রমণ। দেখলে তোমরা, আমরা ঘুরলাম চারমিনার, চৌমহল্লা প্যালেস, হুসেন সাগর এবং পেদাম্মাগুড়ি। তোমাদের হাতে আরও 1-2 দিন সময় থেকে গেলে অবশ্যই এখানে গোলকোন্ডা ফোর্ট, সালারজাং মিউজিয়াম এবং রামোজি ফিল্ম সিটির হোল ডে যে গাইডেড ট্যুর হয় তা নিয়ে নিতে পারো। তাহলে একদিনে যদি তোমরা হায়দ্রাবাদ আসো, যা যা ঘোরা যায় সবই তোমাদের দেখিয়েছি। সেই সবই ঘুরে নিয়ে আমরা চলে এসেছি শ্রীশৈলমের বাস ধরতে মহাত্মা গান্ধী বাস স্টেশন থেকে, যেটা আছে সিকান্দ্রাবাদেই। আর এখনকার মতো শেষ হচ্ছে এই ভিডিও, যেখানে তোমরা দেখলে হায়দ্রাবাদের মোটামুটি সাইট সিইং, মোটামুটি একদিনের সাইট সিইং বলা যায়। সেই একদিনের সাইট সিইং আমরা তুলে ধরলাম এই ভিডিওতে। তাহলে পরের ভিডিও দেখতে অবশ্যই স্টে টিউন, আমাদের সাথে থাকো, পাশে থাকো।